দর্শক, আওয়ামী লীগের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার কারণে তারা যদি এখন সরিও বলে, ক্ষমাও চায়, তাহলেও তাদের আর ফিরে আসা হবে না, তাতে ক্ষমা চেয়ে কোনো লাভ হবে না, এমন মন্তব্য করেছেন বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম। তিনি বর্তমান নির্বাচন প্রক্রিয়া যেটা চলছে, সেই নির্বাচন প্রক্রিয়ায় আওয়ামী লীগের অংশগ্রহণের কোনো প্রশ্নই আসে না, এমন কথা বলেছেন। এবং তিনি বলার চেষ্টা করেছিলেন আসলে সময় শেষ হয়ে গেছে, এখন আর সরি বলেও কোনো কাজ হবে না। শফিকুল আলম কি বলতে চাইলেন, কি বোঝাতে চাইলেন, আওয়ামী লীগের অবস্থা আদৌ কি অবস্থায় দাঁড়াচ্ছে, কি পরিণতি তাদের হচ্ছে, সরকারি বা আওয়ামী লীগ সম্পর্কে কি ভাবছে, তার কথাই বোধহয় স্পষ্ট হওয়া যাবে। চলুন একটু বিশ্লেষণ করে দেখি আমাদের প্রেস সেক্রেটারি শফিকুল আলম আওয়ামী লীগ সম্পর্কে নতুন কথা কি বললেন। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম আওয়ামী লীগের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, তারা সরি বললেও কোনো কাজ হবে না, এরকম এই জাতীয় মন্তব্যই করেছেন আমাদের প্রেস সেক্রেটারি। এখন টেলিভিশনের শিরোনামটা বেশ ইন্টারেস্টিং। তিনি বলছেন, তার শিরোনামটা দেখুন, বলছেন আওয়ামী লীগ এখন সরি বললেও মূল্য নেই, নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে প্রেস সচিব। সেখানে বলা হচ্ছে, আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে শফিকুল আলম বলেন, এখন যদি তারা এসে তাদের ভুল স্বীকার করে সরি বলে, তবে তার কোনো মূল্য নেই। কেন নেই? কারণ সময় পার হয়ে গেছে, তাদের মনোনয়নের সুযোগ আর নেই। খুবই স্বাভাবিক কথা, এই কথা তো বলার আর কোনো অপেক্ষা রাখে না। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় পার হয়ে গেছে, তাদেরকে মনোনয়নপত্র জমা দিতে দেয়া হয়নি, কিংবা তারা দেয়নি, তারা উদ্যোগীও হয়নি। আওয়ামী লীগেরও নির্বাচন ব্যাপারে কোনো আগ্রহ আমরা দেখিনি, এই ব্যাপারটা তো খুবই সত্য কথা। কিন্তু এর বাইরে আর কি বললেন তিনি? আজকে মাগুরায় সাংবাদিকদের সঙ্গে এক কথা প্রসঙ্গে তিনি এই কথা বলেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারি বলেন, আমি বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির কোনো ভবিষ্যৎ তেমন একটা দেখি না। আমি মনে করি না মানুষের কাছে তাদের কোনো গ্রহণযোগ্যতা আছে। অর্থাৎ তিনি মনে করছেন না বাংলাদেশের মানুষের কাছে আওয়ামী লীগের আর কোনো গ্রহণযোগ্যতা আছে। তার মানে বাংলাদেশের মানুষ এখন আওয়ামী লীগকে ভুলে গেছে, আওয়ামী লীগের আর কোনো সমর্থন নেই, সেটা তিনি বলছেন মানুষ ভুল করলে ক্ষমা চায় বা অনুতপ্ত হয়, আমরা সবাই ভুল করি, খুবই স্বাভাবিক কথা। কিন্তু দীর্ঘ 17 মাস পার হয়ে গেলেও দলটি তাদের দ্বারা সংগঠিত বিপুল পরিমাণ হত্যা ও গুমের ঘটনার জন্য কোনো অনুশোচনা প্রকাশ করেনি। এমনকি তারা পিসফুল বা শান্তিপূর্ণ থাকার কথাও বলেনি। তারা শান্তিপূর্ণ থাকেনি কিংবা থাকার কথা বলেনি, তারা সহিংসতা করেছে, এই কথা তিনি বলেছেন। আওয়ামী লীগ সম্পর্কে তিনি বলেন, বিদেশে বসে দলটির নেতাকর্মীরা উল্টো মিথ্যা তথ্য ছড়াচ্ছে। তারা দাবি করছে 3000 পুলিশকে মেরে ফেলা হয়েছে, যা বাস্তবসম্মত নয়। অর্থাৎ জুলাই আগস্ট আন্দোলনের সময় 3000 পুলিশকে মেরে ফেলা হয়েছে, এই দাবি আওয়ামী লীগ করছে, যেটা বাস্তবসম্মত নয় তিনি বলছেন। পাশাপাশি তিনি যদি এই সংখ্যাটাও বলে দিতেন যে 3000 না, 3 জন কিংবা 30 জন কিংবা 5 জন 7 জন পুলিশ হত্যা হয়েছে, তাহলে আমার মনে হয় যে ব্যাপারটা আরও পরিষ্কার হতে পারত। বাংলাদেশের জনগণ, আমরা যারা সাধারণ জনগণ, তারা একটা ধারণা পেতে পারতাম যে জুলাই আগস্টের যে আন্দোলন, সেই আন্দোলনে কতজন পুলিশ মারা গেছে, কিংবা আদৌ কোনো পুলিশ সদস্য মারা গেছে কিনা। বিভিন্ন জায়গায় পুলিশের ঝুলিয়ে রাখা, ওভারব্রিজে ঝুলিয়ে রাখা, থানায় আগুন দিয়ে পুড়িয়ে দেয়া, একেবারে যাচ্ছে তাই অবস্থা, যেটা সিরাজগঞ্জের একটা থানায় আমরা দেখেছিলাম, সেগুলো আসলে বাংলাদেশের কোনো ঘটনা না, বিদেশের ঘটনার ভিডিও ফুটেজ বাংলাদেশে প্রচার করা হয়েছে, এরকমটাও যদি তথ্য অনুসন্ধানে বেরিয়ে আসে, সেগুলো আমার মনে হয় সরকারের একেবারে পরিষ্কার করে দেওয়া উচিত। আওয়ামী লীগের দাবি মানতেই হবে এমন না, তারা দাবি করছে 3000, তাতে সত্যটা আপনি প্রকাশ করে দেন যে 3000 না, 3 জন, 3 জনকে 3টা শূন্য যোগ করে আওয়ামী লীগ অযথাই 3000 দাবি করছে, তাহলে আমাদের জন্য বুঝতে সুবিধা হয়। বলছেন যে তারা আন্দোলনে অংশ নেওয়া লাখ লাখ ছাত্রছাত্রীকে জঙ্গি হিসেবে বিশ্বের কাছে তুলে ধরার চেষ্টা করছে, যাতে তাদের উপরে চালানো হত্যাকাণ্ডকে বৈধতা দেয়া হয়। অর্থাৎ আন্দোলনকারীদের আওয়ামী লীগ জঙ্গি বলছে, এটা তিনি বলছেন। এ ধরনের কর্মকাণ্ডের কারণে বাংলাদেশের মানুষ তাদের আর গ্রহণ করবে না। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ অংশ না নিলে নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠবে কিনা, এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, আওয়ামী লীগ নির্বাচনে অংশ না নিলে নির্বাচন গুরুত্বহীন হয়ে পড়বে, এমন কোনো ধারণা সাধারণ মানুষের মধ্যে নেই।
বরং মানুষ নির্বাচনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। কোনো রাজনৈতিক দল যদি অস্ত্র হাতে তুলে নেয় এবং তরুণ শিক্ষার্থীদের উপর তা ব্যবহার করে, গুম খুন গণহত্যা চালায়, তবে পৃথিবীর কোনো সভ্য দেশ তাকে আর গণতান্ত্রিক দল হিসেবে গণ্য করে না। বস্তুত আওয়ামী লীগ নিজেরাই নিজেদের নির্বাচনে অযোগ্য হিসেবে ঘোষণা করেছে। এই যে তিনি বলছেন যে আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন করলে এই নির্বাচন অগ্রহণযোগ্য হবে, গ্রহণযোগ্যতা পাবে না, এটা মানুষ মনে করে না। ঠিক একই রকমের কথা আমরা আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের বলতে শুনেছিলাম যে বিএনপিকে বাদ দিয়ে নির্বাচন অগ্রহণযোগ্য হবে না, বিএনপিকে বাদ দিয়ে নির্বাচন করলে সেই নির্বাচন গ্রহণযোগ্য হবে, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সেই গ্রহণযোগ্যতা তৈরি হবে। আওয়ামী লীগের নেতাকর্মীদের এই একগুঁয়েমির ফলে 2024-এ তাদের পতন হয়েছে, চূড়ান্ত পতন হয়েছে, যেটা আমরা দেখেছি। আবারও ঠিক একই রকমের কথা আমরা শুনছি যে অমুককে বাদ দিয়ে তমুককে বাদ দিয়ে নির্বাচন হলেও নির্বাচন অগ্রহণযোগ্য হবে না। তার মানে হচ্ছে যে আমরা চিরাচরিত সেই কথামালার ভেতর থেকে আদতে বের হতে পারছি কিনা, আগের যে বন্দোবস্ত সেই বন্দোবস্তকে আমরা ছুঁড়ে ফেলতে পারছি কিনা, নতুন বন্দোবস্ত তৈরি করতে পারছি কিনা, সেই প্রশ্ন কিন্তু বারবার ঘুরে ফিরে আসছে। সাংবাদিকদের উদ্দেশ্যে প্রশ্ন রেখে শফিকুল আলম বলেছেন, আপনারা নিজেরাই দেখেছেন আগস্টে মাগুরায় কি হয়েছে। আচ্ছা, কি বলছেন শুনি। ছাত্রলীগ যুবলীগের পাশে এখানকার এমপি সাকিব আল হাসানের বাবাও অস্ত্র হাতে নেমেছিলেন। অর্থাৎ মাগুরাতে সাকিবের বাবা অস্ত্র হাতে নেমেছিলেন ছাত্রদের আন্দোলন রুখতে, এবং সেই অস্ত্র দিয়ে তিনি গুলি করেছেন বোধহয়। কি বলছেন, তাদের গুলিতে মাগুরা শহরে 2 জন শিক্ষার্থী নিহত হয়েছেন। অর্থাৎ সাকিব আল হাসানের বাবা অস্ত্র হাতে নেমেছেন এবং গুলি করেছেন, যাদের গুলিতে 2 জন শিক্ষার্থী মাগুরাতে মৃত্যু হয়েছে তাদের। এরপর কি আওয়ামী লীগের রাজনীতি করার নৈতিক বৈধতা থাকে? এটা যদি সত্য হয়ে থাকে, অবশ্যই থাকে না। এবং আমরা জানি না সাকিব আল হাসানের বাবাকে এখন পর্যন্ত সেই বন্দুক নিয়ে রাস্তায় নেমে গুলি করার অপরাধে গ্রেপ্তার করা হয়েছে কিনা, আমরা এখনও জানি না। যদি গ্রেপ্তার করা না হয়ে থাকে, শফিকুল আলমের এই কথার ভিত্তিতেই আমার মনে হয় যে তার গ্রেপ্তার হওয়া উচিত, যেহেতু তিনি বন্দুক নিয়ে রাস্তায় নেমেছিলেন এবং গুলি চালিয়েছিলেন এবং সেই গুলিতে 2 জন মারা গেছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব শেষ হলে তিনি আবার সাংবাদিকতায় ফিরে যেতে চান। এটা একটা ভালো, তিনি যেহেতু বরেণ্য সাংবাদিক, পৃথিবীর বিভিন্ন জায়গায় তিনি কাজ করেছেন, বিভিন্ন সংবাদ মাধ্যমের হয়ে কাজ করেছেন, তিনি আবার সাংবাদিকতায় ফিরে যেতে চাইছেন, এটা ভালো কথা। তিনি অন্য একটা জায়গায় বলেছিলেন যে এই সরকার যাওয়ার পরে তিনি 3-4 মাসের জন্য চিল্লাতে যাবেন, এই তাবলিগ জামাতের সঙ্গে চিল্লাতে যাবেন, এবং চিল্লাতে গিয়ে তাবলিগ জামাত চিল্লাতে মোবাইল ব্যবহার করতে দেয় না, কিন্তু যেহেতু তিনি প্রেস সেক্রেটারি ছিলেন সেহেতু তারা একটু স্যাক্রিফাইস করবে, তাকে একটা মোবাইল ব্যবহার করতে দেবে। এই জন্য কোন জায়গায় যাবেন বিভিন্ন জায়গার কথা বলেছিলেন, এবং সেখানে গিয়ে তিনি ফটোগ্রাফি করবেন, ছবি তুলবেন, একটু মাইন্ড ফ্রেশ করবেন। 4 মাস চিল্লাতে থেকে মাইন্ডটা ফ্রেশ করে অন্তর্বর্তীকালীন সরকারের যত ঝক্কি ঝামেলা সেগুলো একেবারে শরীর থেকে ফেলে দিয়ে ফ্রেশ হয়ে এসে তিনি আবার নতুন কর্মজীবনে প্রবেশ করবেন, সেরকম ইচ্ছাও ব্যক্ত করেছিলেন। শফিকুল আলমের এই কথাই সাংবাদিকদের সঙ্গে যে আলোচনা মাগুরাতে করলেন, এখানে নতুন একটা তথ্য আমরা পেলাম। সেটা হচ্ছে সাকিব আল হাসান শুধুমাত্র একাই, মানে ওই সময় কানাডায় তিনি খেলছিলেন, জুলাই আগস্ট আন্দোলনের সময় কানাডায় বসে থেকে একাই শুধুমাত্র হত্যা করেননি, তার বাবাও মাগুরাতে বন্দুক নিয়ে নেমেছিলেন এবং ছাত্র জনতার উপরে গুলি করেছেন, গুলি করে 2 জন মাগুরাতে হত্যা করেছেন। আমার মনে হয় যে এর বিচারটা খুবই হওয়া প্রয়োজন। সাকিব আল হাসান সম্প্রতি সাক্ষাৎকারে যে বোমা ফাটানোর কথা বলার চেষ্টা করেছেন, যে তাকে সরকারি হস্তক্ষেপে বাংলাদেশ দলে খেলতে দেয়া হয়নি, এতে আইসিসির হস্তক্ষেপ কামনা করেছেন তিনি। আইসিসির যদি হস্তক্ষেপ হয়, আইসিসি যদি সত্যি এই ব্যাপারে হস্তক্ষেপ করে বাংলাদেশের ক্রিকেটে, তাহলে বাংলাদেশের ক্রিকেট নিষেধাজ্ঞার কবলে পড়তে পারে, সেরকম একটা শঙ্কা যখন জেগেছে, তখন তার বাবা সম্পর্কে নতুন একটা চাঞ্চল্যকর তথ্য দিলেন শফিকুল আলম। দর্শক, আপনার কি মনে হয় শফিকুল আলম যে তথ্যটা দিলেন নতুন করে, সেই তথ্যটা কতটা তিনি সত্য তথ্য দিলেন, নাকি বলতে গিয়ে একটু বলে ফেলেছেন? যদি সত্য হয় সাকিব আল হাসানের বাবাকে অ্যারেস্ট করা উচিত কিনা, সেই মন্তব্য করে আপনি জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে।